ক্লাস 5 গুগল মিটের ভিডিও ক্লাসে আমি তোমাদের ক্লাস শুরু করছি, যেটা হচ্ছে গ্রুপ এর ক্লাস। গ্রুপ এ ক্লাস 5 স্লট 3, যেটা শুক্রবার 4টে থেকে 4:30 তার ডাউট ক্লিয়ারিং ক্লাসটা হবে। সেখানে আমি তোমাদের এ বিষয়ে উত্তর দিতে পারবো। আজকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। যেটা বলার কথা সেটা হচ্ছে যে যেহেতু তোমাদের পরীক্ষার দিয়ে দিয়েছে, তাই আজকে রিভিশন ক্লাস হবে। একদম প্রথম থেকে রিভিশন হবে। রিভিশন ক্লাসের মধ্যে এটা অবশ্যই বিজ্ঞান ক্লাস। তোমাদের আমাদের পরিবেশ যে বইটা আছে সেই বইয়ের বিজ্ঞান ক্লাস আমি শুরু করছি। তোমাদের একেবারে মানব দেহে শরীরের বর্ম, মানব দেহে শরীরের বর্ম যেটা, সেটা থেকেই শুরু। অর্থাৎ যেখানে তোমরা দেখো যে লেখা রয়েছে ব্যাগ, জুতো, বেল্ট, যেগুলো সবই চামড়ার। তবে আজকাল চামড়া দিয়ে সব কিছু হলেও তার বিকল্প হিসেবে অনেক কিছু ব্যবহার করা হচ্ছে। মানুষও তার চামড়ার ব্যবহার কমাচ্ছে, কারণ অনেক আছে, সেগুলো তোমরা পড়েছো বা জানো। তার আগে যেটা আমি বলি যে এক সময়, মানে অনেক আগে, এই চামড়া, যেটা প্রাণীর চামড়া বলে, প্রাণীর গায়ের চামড়া বলে চিহ্নিত করা হয়, সেই চামড়া অনেক রকমভাবে ব্যবহার করা হতো। সেই চামড়াকে অনেক রকমভাবে ব্যবহার করা হতো। পশুর চামড়া শুকিয়ে তাতে মানুষ লিখত, পশুর চামড়া শুকিয়ে তাতে মানুষ লিখত। চামড়ার পোশাক, চামড়ার জুতোতে এখনও ব্যবহার করা হয়। এমনকি দেখা যাচ্ছে যে জল নিয়ে যেতে চামড়ার ব্যাগ, চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করা হতো। তারপরে যেটা ঘটনা সেটা হলো যে এই চামড়ার বেশি ব্যবহার ভীষণ বিপদ ডেকে আনছিল, বা কি বলি, তোমার তার অসুবিধাটা ব্যাপকভাবে দেখা যাচ্ছিল বলে চামড়ার ব্যবহার ক্রমশ কমিয়ে আনা হলো। তার প্রধান কারণ কিন্তু দূষণ। চামড়ার বেশি ব্যবহার পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করছে। চামড়ার কারখানার নোংরা জল পড়ে আশপাশের অঞ্চল নষ্ট হতো, জল নষ্ট হতো। চামড়ার একটা ভীষণ দুর্গন্ধ ছড়াতো চামড়া যেখানে শোকানো হতো বা চামড়ার কারখানা থেকে। তাই চামড়ার ব্যবহার ক্রমশ কমাতে শুরু করেছে মানুষ। এখন খুব কম পরিমাণ চামড়া আমরা ব্যবহার করি, জুতো বা বেল্ট এইসব কাজের ক্ষেত্রে ছাড়া। এখন যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের শরীরের বর্ম বলতে কোনটা বোঝা যায়। আমাদের শরীরের বর্ম বলতে আমরা আমাদের চামড়াটাকেই বুঝি। আমরা এই চামড়া, আমাদের শরীরে কী কী উপকার আছে, বা এই চামড়াকে আমরা কেন বর্ম বলি, এগুলো আমি তোমাদের আলোচনা করেছি, আবার আজকেও বলবো কিছু কিছু প্রসঙ্গক্রমে। অর্থাৎ এই চামড়া হচ্ছে একেবারে বাইরের ত্বক। চামড়া হচ্ছে বাইরের ত্বক, যেটা নিচে শরীরে সব কিছু থাকে। চামড়ার নিচে থাকে মাংসপেশি, নার্ভ,
শিরা ও ধমনী। এখন প্রশ্ন হচ্ছে, এই চামড়াকে প্রধানত বর্ম বলা হয় কেন? বর্ম বলতে আগে যুদ্ধক্ষেত্রে চামড়া ব্যবহার করা হতো আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্যে, অর্থাৎ বর্মের মতো ব্যবহার করা হতো বলে এটাকে বর্ম, মানে শত্রুর থেকে নিজেকে আক্রমণ বা আক্রমণ থেকে নিজেদের রক্ষা করা হতো বলে এটাকে বর্ম হিসেবেই কাজে লাগানো হতো বলে এটাকে বর্ম বলা হয়। এমনকি বাইরের আঘাত, সূর্যের আলো, অতি অদৃশ্য বেগুনি রশ্মিও এই চামড়া আমাদের বাঁচায়, দেহকে বাঁচায়। আর একটা ব্যাপার যেটা বিশেষভাবে তোমাদের জানানো দরকার, সেটা হচ্ছে যে এই চামড়ার নিচে যে মাংসপেশি থাকে সেখানে রয়েছে, তার চামড়ার ওপরে অনেক সময় দেখাও যায় নলের মতো অংশ। এই নলের মতো অংশের নাম হচ্ছে শিরা ও ধমনী। অনেকদিন আগে এই শিরা ধমনী নলের মতো কিনা বা চামড়ার নিচে ফুলে থাকা নলগুলির নাম কি, এ সম্পর্কে প্রশ্ন তোমাদের আমি করেছিলাম বা আগের ভিডিওতে তার কথা বলা হয়েছিল। সেই কোনখানকার ধমনী দেখা যাচ্ছে বা কোনখানকার ধমনী দেখা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বিষয়। এখন প্রথমে যেটা তোমাদের এখানে বলার কথা সেটা হচ্ছে যে চামড়া প্রধানত বর্ম হিসাবে শরীরকে বাইরের শত্রু থেকে, আঘাত থেকে রক্ষা করে, অর্থাৎ ঢাল হিসেবে। ঢাল দেখেছো তোমরা, শত্রুকে রক্ষা করার জন্য, শত্রুর আঘাত থেকে রক্ষা করার জন্য একটা যে বিশেষ অস্ত্র বা বিশেষ কি বলবো, চওড়া লোহের বা ইস্পাতের অংশ দিয়ে তৈরি, যেটা আমরা পুলিশ বা ওই ধরনের রক্ষীদের দেখে থাকি, যারা নিজেদের রক্ষা করার জন্যে ওই ধরনের আস্তরণ ব্যবহার করে, তাকে বলা হয় ঢাল। এখন এই যে বলছিলাম যে ঢালের নিচে যে সরু নলাকার অংশ রয়েছে, সেই নলাকার অংশকে আমরা ধমনী শিরা বলে থাকি। এইগুলো অবশ্যই শিরা, কারণ ধমনী একটু ভেতর দিকে থাকে। শিরা অনেক জায়গায় দেখা গেলেও ধমনী কিন্তু চট করে ভেতর দিকে থাকে বলে দেখা যায় না। এখন তোমার এই পরের পাতায়, অর্থাৎ 2 পাতায় শরীরের কোন অংশের চামড়া কেমন তা আলোচনা করে তারপর লেখার কথা একটা ফাঁকা জায়গা দেওয়া রয়েছে। তার মধ্যে কিছু কিছু জায়গায় ভর্তি করা আছে, কিছু কিছু জায়গা ফাঁকা আছে। যে ফাঁকা জায়গাগুলো তোমরা ভরেছ বা নতুন করে সেই জায়গাগুলো ভরে নিয়ে বা পড়ে নিয়ে এটা রিভিশন করতে পারো। সেটা হচ্ছে শরীরের অংশের মধ্যে যে পার্টটা লেখা আছে বইয়ের মধ্যে, সেটা হলো গাল, গলা, হাতের তালু। এখানে লেখা আছে গালের ক্ষেত্রে চামড়া কেমন টান টান। তারপর লেখা আছে চামড়ার নিচে সেরাগুলো দেখা যায় কিনা, না দেখা যায় না।
চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়? হ্যাঁ, মাংসপেশি আছে, অস্থি আছে, অস্থি মাংসপেশি সমন্বিত রক্তবাহ আছে। তারপরে গলা আছে, হাতের তালু আছে। এখানে গলার মধ্যে লেখা আছে চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা, দেখা যায়, নীল রঙের শিরা দেখা যায়। আর কোথায় দেখা যায় সেগুলো তোমরা নিশ্চয়ই লিখবে বা লিখেছো। ফিল আপ করা অংশগুলো আমাকে একবার দেখিয়ে নিও। এবার আমি যেটা তোমাদের বইয়ে রয়েছে সেই অংশটা আবার একটু রিভিশন করি। সেটা হলো যে ত্বক কোথায় পুরু বা কোথায় পাতলা এ সম্পর্কে তোমাদের যে বইয়ের অংশের মধ্যে উল্লেখ রয়েছে। যেমন পায়ের নিচের যে গোড়ালি, সেখানে চামড়া সবচেয়ে পুরু, মোটা, কিন্তু চামড়া বা গালের যে চামড়া সেটা অনেকটাই পাতলা। বা আমাদের অন্য অনেক অংশেই যেখানে আমরা দেখি যে চামড়া পাতলা রয়েছে, সেই কোথায় পুরু বা কোথায় পাতলা তা তোমরা বিভিন্নভাবে হাতের বা পায়ের বা সমস্ত অংশের জায়গাগুলো একটু পর্যবেক্ষণ করে নিজেদের মধ্যে আলোচনা করে লিখে নেবে। সেগুলো কিভাবে বলা যাবে যে যেটা তোমাদের বইয়ে বলা আছে সেটা হচ্ছে গোড়ালির কাছটা সবচেয়ে বেশি পুরু চামড়া কেন? এটা আর কিছুই না, গোড়ালিতে কি বেশি ঘষাঘষি হয়, মানে গোড়ালির ওপর কি বেশি চাপ পড়ে, গোড়ালি থেকে আমাদের বেশি ব্যবহার হয়, ঠিক তাই। যেখানে খুব বেশি ব্যবহার, কারণ গোড়ালি শরীরের সমস্ত ভার বহন করে, তাই সেই অংশের চামড়া যদি মোটা না হয় সেই অংশের ঘষাঘষির জন্যে পাতলা থাকা অবস্থাতেও অনেক মোটা হয়ে যায়। এদিকে চামড়ার যে কাজ, সেই কাজের ভিত্তিতেও এই পুরু পাতলা হয়ে যায়। মানে ঘষাঘষি হলে পুরু হয়ে যায়, আর ঘষাঘষি বেশি না থাকলে সেটা অংশ, যেমন হাতের ক্ষেত্রেই ধরো, হাতের তেলোর বা যেটা তোমার হাতের নিচের দিকের অংশ, যেখানে তোমার শিরা বা ধমনী দেখা যাচ্ছে না, বিশেষ করে শিরা দেখা যাচ্ছে না, কিন্তু ওপরের পাটে যেখান থেকে নলাকার অংশ দেখা যাচ্ছে, সেই দিকটা যতটা পাতলা তার উল্টো দিকটা ততটা পাতলা নয়, কারণ সেখানে অনেক বেশি ঘষাঘষি হয়েছে, কারণ সব কিছু আমাদের ধরতে হাতের সাহায্য নিতে হয়, হাত সেইভাবে কাজে লাগিয়ে যায়। এইভাবে আমরা শরীরের বিভিন্ন অংশ দেখে সেখানকার অংশ পুরু না পাতলা দেখে লিখতে পারি, বা লেখার একটা জায়গা তোমাদের বইয়ে রয়েছে। সেই শরীরের অংশ কোন অংশ সেটাও লেখার জায়গা রয়েছে, এবং সেই অংশের পুরু না পাতলা তাও তোমাদের লিখে উল্লেখ করে দিতে পারো, বা অলরেডি হয়তো দিয়েছ। এইবার যেটা আমরা পড়বো বা বইয়ে যেটা লেখা রয়েছে তোমাদের রিভিশন ক্লাসের মধ্যে হবে, সেটা হচ্ছে যে ত্বকের ওপর নিচ। এই যে ওপর নিচে কি থাকে সে সম্পর্কে একটু আইডিয়া। যেমন তুমি যদি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাও, হাঁটু বা কোমরটা যেখানে যেখানে লাগবে সেই লাগাতে কি দেখতে পাবে, যেখানে একটা ছড়ে গেছে, এই ছড়ে যাওয়া থেকে কি দেখতে পাবে, যে একটু রক্ত বেরিয়েছে। আর এই রক্ত বেরোনোর সাথে আর কি দেখতে পাবে একটু জল মতো কিছু বেরিয়েছে। তাহলে খানিকটা রক্ত বেরিয়েছে, কিংবা রক্তের মতো জলের মতো কিছু বেরিয়েছে, যেখানে তুমি খানিকটা বরফ দিয়েছ। এই যে দুটো
জিনিস মানে দুটো তরল পদার্থের বেরিয়ে আসা ত্বকের ওপর থেকে, সেটাকে আমরা কি বলবো? সেটা বলবো যে একটা স্তরের, তাহলে ত্বকের ওপরে মানে ত্বকের ঠিক দুটো স্তর থাকে। ত্বকের আপাতত দৃষ্টি আমরা দেখতে বলি যে দুটো স্তর থাকে। একটা স্তরে রক্তবাহ থাকে, যেখানে রক্ত বেরিয়ে এলো, আর একটা স্তরে জলের মতো কিছু থাকে, যেখান থেকে জলের মতো একটা জলীয় অংশ বেরিয়ে এলো। সেটাকেই আমরা এখানে উল্লেখ করব। আজকে এই অবধি থাক, তারপরের দিন আমি এরপরের থেকে আবার শুরু করব, অর্থাৎ ত্বকের দুটো যে স্তর আছে সেই স্তরের কথা দিয়ে শুরু করব।